যদি আমরা ধরি যে একটা বিমের উপর প্রেসার দেওয়া হয়েছে, প্রেসার দেওয়ার ফলে বিমের একটা নির্দিষ্ট পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেই ডিসপ্লেসমেন্টটা মেজার করার জন্য আমাদের হচ্ছে একটা স্ক্রিন গজ ওই বিমের সাথে আটকানো থাকে, লাগানো থাকে। তো এই বিমের বেন্ডিংটার উপর বেস করে স্ক্রিন গজের যেই হচ্ছে ফয়েল পেপারটা থাকে, স্ক্রিন গজের যেই হচ্ছে লিড পেপার অথবা যে কোনো মেটালের যেই একটা হচ্ছে পেঁচানো একটা কয়েল থাকে, সেই কয়েলটার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়। তখন সেই ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট অনুযায়ী ওই ওই ইয়াটার ওই ওয়ারটার ওই কয়েলটার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়। ওই রেজিস্ট্যান্সের চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে আলটিমেটলি ফোর্স তথা ওই ডিসপ্লেসমেন্টটার সমানুপাতিক। তো এখন যদি ওই তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করা হয় তাহলে হচ্ছে ভোল্টমিটার দিয়ে রেজিস্ট্যান্স মাপা হবে। রেজিস্ট্যান্স মাপার পরে ওই রেজিস্ট্যান্সের প্রেক্ষিতে আমি বলতে পারবো যে কিছু পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। ঠিক আছে, তখন হচ্ছে ক্যালিব্রেশন করতে হবে। ঠিক আছে, মানে আলটিমেটলি আমরা এতদিন ধরে যে এক্সপেরিমেন্ট গুলো করতেছি সবগুলোতে মেইনলি যা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ফিজিক্যাল সেন্স করা, ফিজিক্যালি একটা যে কোনো একটা ফেনোমেনা, যেরকম হচ্ছে মনে করেন স্পিড অথবা হচ্ছে প্রেশার অথবা টেম্পারেচার অথবা এখানে স্ট্রেন, সেটা হচ্ছে সেন্স করে হচ্ছে একটা সেন্সর। সেই সেন্সরটার তারপর হচ্ছে পরবর্তীতে একটা সার্কিটের মাধ্যমে সেই ফিজিক্যাল যে ফেনোমেনাটা যে ইনফরমেশনটা পেয়েছিল সেই ইনফরমেশনটাকে হচ্ছে একটা ইলেকট্রিক একটা সামথিং ভোল্ট অথবা রেজিস্ট্যান্স, মানে হচ্ছে যে আমার যে ডিজিটাল ডিসপ্লে অর্থাৎ ভিজুয়ালাইজ করার জন্য আমাদের পরবর্তীতে একটা ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত করে ওই ফিজিক্যাল ফেনোমেনাটাকে। তার পরবর্তীতে ওই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা থাকে সেটা অ্যাম্পলিফায়ারের মাধ্যমে অ্যাম্পলিফাইড হয় আর হচ্ছে আমাদের ভিজুয়াল ডিসপ্লে অর্থাৎ হচ্ছে ডিসপ্লের মধ্যে প্রকাশ পায় অথবা চার্টের মধ্যে রেকর্ড হয়। এটা হচ্ছে পুরো প্রসেসটা। তো এখানে যখন when external forces are applied to a stationary object, stress, strain are the result. Stress is defined as the object's internal resisting force and strain is defined as the displacement and deformation that occurs. For a uniform distribution of internal resisting forces, the resulting stress can be calculated as, এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। স্ট্রেস হচ্ছে ফোর্স বাই এরিয়া। তো আমি যদি এখন ফোর্স বলতে আসলে তো একটা ওয়েট দেওয়া হয়, তো ওই মানে হচ্ছে কত কেজি, তো ফোর্স হচ্ছে ওই ওয়েটটা, ওই কেজির মানে যে ম্যাথটা দেওয়া হয়েছে ওই ম্যাথটার ওয়েট। তো ওইটা ডাব্লিউ ইন্টু জি, আর হচ্ছে এরিয়া হচ্ছে এই ফোর্সটা যে ক্রস সেকশনাল এরিয়ার পারপেন্ডিকুলারে কাজ করতেছে সেই এরিয়াটা। ঠিক আছে, আর স্ট্রেন বলতে কি বোঝায়? Strain is defined as the amount of deformation per unit length of an object when the load is applied. Strain is calculated by dividing the total deformation of the original length by the original deformation of the length by the original length. মানে হচ্ছে ডিফরমেশন যদি একটা মানে ফোর্স দেওয়া হতো, ডিফরমেশনের পরিমাণ যদি ডেল এল হয় তাহলে ডেল এল বাই এল কে প্রকাশ করা হয় স্ট্রেন দ্বারা। ঠিক আছে, তো এখানে আমাদের দুইটা আলটিমেটলি আমরা এই এক্সপেরিমেন্ট থেকে দুইটা জিনিস বের করবো, সেটা হচ্ছে স্ট্রেস আর স্ট্রেন। তো এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে ফোর্স মনে করেন এখানে পারপেন্ডিকুলার টু এই এরিয়াতে কাজ করতেছে। ঠিক আছে, তো স্ট্রেস হবে এই ফোর্স, আর হচ্ছে ফোর্স যেই এরিয়ার পারপেন্ডিকুলারে কাজ করে ততটুকু ক্রস সেকশন। ঠিক আছে, আর অমনি ভাবে এখানে যদি ফোর্সের কারণে ডেল এল পরিমাণ যদি এখানে ইয়া হয় মানে হচ্ছে ডিফরমেশন হয়, তাহলে ডেল এল মানে যতটুকু ডিফরমেশন হয়েছে ডিভাইডেড বাই টোটাল লেন্থকে আমরা হচ্ছে পাই হচ্ছে স্ট্রেন। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের স্ট্রেন গজের আইডিয়াটা কি? স্ট্রেন গজ আর ডিজাইনড টু কনভার্ট মেকানিক্যাল মোশন ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। A change in capacitance, inductance or resistance is proportional to the strain experienced by the sensor. ঠিক আছে, এখন যেই অবজেক্টের সাথে স্ট্রেন গজটা লাগানো থাকবে সেই অবজেক্টের ডিফরমেশনের সাথে সাথে স্ট্রেন গজেরও ডিফরমেশন হবে। সেই ডিফরমেশন অনুযায়ী এই তারটার ওয়্যারটার রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স চেঞ্জ হয়ে যাবে। If a wire is held under tension, it gets slightly longer and its cross-sectional area is reduced. This change its resistance in proportion to the strain sensitivity of the wire's resistance. When a strain is introduced, the strain sensitivity, which is also known as Gauge factor, is given by this equation. So from this equation, it is actually clear to us that del L by L is proportional to del R by R. So the change in length, or so the change in length, which is also called as the deformation or strain, is proportional to the resistance change. So if we can measure the resistance change, then we can find the strain. Actually, this is the fundamental idea of strain gauge. এখন স্ট্রেন গজের আসলে কনস্ট্রাকশনের ভিত্তিতে স্ট্রেন গজ হচ্ছে কিরকম জিনিসটা হচ্ছে এই ছবির মাধ্যমে দেখানো হচ্ছে যে ইচ স্ট্রেন গজ ইজ কম্পোজড অফ এ মেটাল ফয়েল insulated by a flexible substrate as shown in the figure below. The two leads
pass a current through the gauge, and as the surface of the object being measured stretches or contracts, the change in resistance is measured. ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্টেন গজটা। স্টেন গজে হচ্ছে লিড ওয়্যার থাকে, আর স্টেন গজটা হচ্ছে একটা সারফেস, যেই সারফেসটা স্ট্রেচ করা হবে সেই সারফেসের সাথে লাগানো থাকে। তো সারফেসের স্ট্রেচের সাথে সাথে এই ওয়্যারেরও কি একটা স্ট্রেচ হয়, তো এই কারণে যেটা হয় যে এই ওয়্যারের রেজিস্ট্যান্সও চেঞ্জ হয়ে যায়। তখন এই লিড ওয়্যার থেকে যখন হচ্ছে কারেন্ট পাস করা হয়, তখন হচ্ছে যদি রেজিস্ট্যান্সটা মেজার করা হয়, তখন চেঞ্জ ইন রেজিস্ট্যান্সের সাপেক্ষে আমরা হচ্ছে এই ডেল এল বাই এল, অর্থাৎ আমরা হচ্ছে এই ডিফরমেশনটা, অর্থাৎ এই পুরো সারফেসটার কতটুকু স্ট্রেচ হয়েছে অথবা কতটুকু কন্ট্রাক্ট হয়েছে সেটা মেজার করতে পারি। This changes this change in resistance is proportional to the change in on the length of the surface of the object being tested, as shown in the equation above. এই উপরের equation অনুযায়ী strain gauge work by measuring the change in electrical resistance across a thin conductive coil. The gauge factor or gauge factor যেটাই বলা হয় না কেন is the sensitivity of the strain gauge. মানে গজ ফ্যাক্টর দ্বারা আলটিমেটলি বোঝা যাচ্ছে যে আমার যদি ডিফরমেশন মনে করেন হইলো 1 সেন্টিমিটার, কিন্তু রেজিস্ট্যান্সের চেঞ্জ হইলো 5%, ঠিক আছে, মানে এরকম যে ব্যাপারটা যে আমার ডেল এল এর চেঞ্জ হচ্ছে 100%, কিন্তু ডেল আর এর চেঞ্জ হচ্ছে মাত্র 5%, ঠিক আছে, তার মানে হচ্ছে সেন্সিটিভিটি কম। এখন ডেল এল যত বেশি চেঞ্জ হবে, ডেল আর এর চেঞ্জ যদি তত বেশি থাকে, তাহলে হচ্ছে বলবো আমরা সেন্সিটিভিটি বেশি, ঠিক আছে। এই সেন্সিটিভিটি যে ডেল আর বাই আর ডিভাইডেড বাই ডেল এল বাই এল, এটাকে প্রকাশ করা হয় গজ ফ্যাক্টর দিয়ে। এটা হচ্ছে স্ট্রেন গজ সেন্সিটিভিটি ফ্যাক্টর। দেন হচ্ছে আসলে এখানে হচ্ছে এই ছবির মাধ্যমে পুরো ওই আগের ব্যাপারটাই এখানে বলা আছে, বাট এখানে হচ্ছে স্পেশালি বলা আছে যে আলটিমেটলি আমরা যে রেজিস্ট্যান্সটা পাচ্ছি, রেজিস্ট্যান্সটা মেজার করা হবে কিভাবে। এই রেজিস্ট্যান্সটা মেজার করা হবে যখন এই তারটাকে হুইস্টন ব্রিজের সাথে কানেক্ট করা হবে। হুইস্টন ব্রিজের মাধ্যমে আমরা হচ্ছে তিনটা রেজিস্ট্যান্স যদি আমার জানা থাকে, তাহলে আননোন রেজিস্ট্যান্স আমরা বের করতে পারি। তো এটা হচ্ছে এই ওয়্যারটাকে একটা রেজিস্টর হিসাবে এই মানে হচ্ছে ট্রিট করা হচ্ছে হুইস্টন ব্রিজে। তো আমরা তিনটা যেই গিভেন রেজিস্টর আছে ওগুলার হচ্ছে ভ্যালু জানি। তো এখান থেকে আমরা আলটিমেটলি যেই আননোন এখানে স্ট্রেন গজের রেজিস্ট্যান্সটা ওইটা হচ্ছে হুইস্টন ব্রিজ থেকে পেয়ে যাবে। তো হুইস্টন ব্রিজ ছাড়াও অন্যান্য ধরনের সার্কিটও ইউজ করা হয় এই রেজিস্ট্যান্স মিটারের জন্য, বাট আলটিমেটলি হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে যে রেজিস্ট্যান্স চেঞ্জটা মিটার করা। Then হচ্ছে by the construction, strain gauge is tightly bonded to measuring object. এই যে এই ছবির মতো, এটা হচ্ছে এটা হচ্ছে স্পেসিমেনটা এখানে ফোর্স দেওয়া হচ্ছে, যার ফলে একটা ডিফরমেশন হচ্ছে। তো এই ডিফরমেশন মেজার করার জন্য স্ট্রেন গজটা এই কানেক্টেড থাকা লাগবে, একটাও থাকতে পারে অথবা দুইটা থাকতে পারে, এটা হচ্ছে অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে। So when the strain gauge is tightly bonded to a measuring object, so that the sensing element, metallic resistive coil, may elongate or contract according to the strain borne by measuring object. When bearing mechanical elongation or contraction, most metal undergo a change in electric resistance. The strain gauge applies this principle to strain measurement through the resistance change. Generally, the sensing element of the strain gauge is made of copper, nickel oil coil. The alloy coil has a rate of resistance change proportional to certain constant, মানে গজ ফ্যাক্টর দ্বারা এটার হচ্ছে চেঞ্জ হবে আলটিমেটলি। তো এইভাবে হচ্ছে নরমালি বেসিক প্রসেস যেটা, সেটা হচ্ছে যে আমার ক্যান্টিলিভারের বিমের সাথে হচ্ছে স্ট্রেন গজ লাগানো থাকবে। তো এই ক্যান্টিলিভার বিমে যে ফোর্স দেওয়া হবে সেই অনুযায়ী স্ট্রেন গজের যে কয়েলটা থাকবে সেটাও ইলংগেট অথবা কন্ট্রাক্ট করবে, যার ফলে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, এবং এটা আমি একটা ভোল্টমিটারের সাহায্যে মাপতে পারবো, যখন এই পুরো সার্কিটটাকে একটা হুইস্টন ব্রিজ সার্কিটের সাথে যোগ করে কারেন্ট পাস করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক, মানে পুরো প্রসেসটা হয় এরকম। তো আমরা হচ্ছে যেভাবে আমাদের ল্যাবগুলো এই পর্যন্ত করে আসছি, যে আমি আপনাদের এখন থিওরি পড়াইলাম, এখন আমরা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট দেখবো, ঠিক আছে। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এরকম এক্সপেরিমেন্ট খুঁজে বের করা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার। তো এরকম এই কষ্টটা করতে হচ্ছে কারণ হচ্ছে আপনাদের ফিজিক্যাল ল্যাব হচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ল্যাব মানে হচ্ছে ফিজিক্যাল ল্যাবটা দেখার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আপনাদের একটু বুঝাই দিই, এবং পরবর্তীতে আরো ভালো মতো বলবো যে আমাদের হচ্ছে যে এই ডাটা টেবিলটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই ডাটা টেবিলটা কিভাবে ফিল আপ করবো, যখন হচ্ছে একটা লোড দেওয়া হয় ক্যান্টিলিভার বিমে 100 গ্রাম, তখন থিওরিটিক্যালি, ঠিক আছে, মানে হচ্ছে এমপিরিক্যাল ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের সাহায্যে আমরা এই লোড দেওয়ার কারণে কতটুকু ডিফরমেশন হওয়ার কথা এটা বের করতে পারি। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা এখানে দেওয়া আছে। তো এই ইকুয়েশনের মধ্যে যদি এই ভ্যালুগুলো বসাই, যে পি হচ্ছে লোড 100 গ্রাম, ঠিক আছে, এল হচ্ছে লেংথ অফ দ্য ক্যান্টিলিভার বিম, বি হচ্ছে উইডথ অফ দ্য বিম,
টি হচ্ছে থিকনেস অফ দ্য বিম, আর ই হচ্ছে ইয়ংস মডুলাস। এগুলো যদি বসাই আমি আলটিমেটলি থিওরিটিক্যাল স্ট্রেনটা পেয়ে যাবো। আর হচ্ছে এই ভিডিও থেকে আপনারা দেখবেন যে এক্সপেরিমেন্টাল স্ট্রেন কত, ঠিক আছে। তারপর হচ্ছে যেভাবে আপনারা হচ্ছে আগের ল্যাবে যেভাবে এরর বের করছিলাম সেভাবে এরর বের করবেন, এভাবে হচ্ছে প্রত্যেককে ফিল আপ করতে হবে। তো 100 গ্রামের জন্য থিওরিটিক্যাল স্ট্রেন যত আসে অতটুকু হচ্ছে আমি ক্যালকুলেট করে দিয়ে দিচ্ছি, এখানে পুরো ক্যালকুলেশনটা আছে। তো অনুরূপভাবে আপনাদের 200 গ্রামের জন্য থিওরিটিক্যাল স্ট্রেন কত আসবে, 300 জন্য কত আসবে, এগুলো বের করতে হবে। আর হচ্ছে এই ভিডিও থেকে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা দিতে হবে। তারপর হচ্ছে আপনি আলটিমেটলি এররটা পাবেন, ঠিক আছে। তো জি, ইরোডটা একবার স্যার বলেন স্যার, এক্সপেরিমেন্ট আর ইরোডটা স্যার আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, এররটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু একটা আসছে আপনার, এক্সপেরিমেন্টাল মনে করেন আসছে, ভিডিওতে দেখতেন 36, ঠিক আছে। তো এরর হবে 37.71 মাইনাস 36 ডিভাইডেড বাই 36, ঠিক আছে, ইনটু 100, মানে থিওরিটিক্যাল মাইনাস এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই থিওরিটিক্যাল, সরি নিচে হবে আবার 37.71। মানে নর্মাল আপনারা যখন এরর বের করতেন যে থিওরিটিক্যাল ভ্যালু মাইনাস, থিওরিটিক্যাল মাইনাস এক্সপেরিমেন্টাল ভাগ হচ্ছে থিওরিটিক্যাল, হ্যাঁ, ইনটু 100, ঠিক আছে, বুঝছেন তো। আপনি আরেকবার বলেন তাহলে, ইনটু 100, মনে করেন থিওরিটিক্যাল মাইনাস এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই থিওরিটিক্যাল, আপনার আসবে কত, 0.05। এটাকে 100 দিয়ে গুণ দিবেন তাহলে আসবে 5, মানে 5% হচ্ছে এরর, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপনি স্যার, আরেকবার বলেন ইরোর তাহলে আছে। ক্লিয়ার হয়ে যাবে। থিওরিটিক্যাল মাইনাস হচ্ছে এক্সপেরিমেন্টাল ভাগ হচ্ছে থিওরিটিক্যাল ইনটু হচ্ছে 100। হ্যাঁ, ইনটু 100, তাহলে হচ্ছে পার্সেন্টেজে চলে আসবে, ঠিক আছে। আর এক্সপেরিমেন্টাল স্ট্যান্ডটা স্যার কিভাবে বের করবো? এক্সপেরিমেন্টটা আপনাদের কোনো ভিডিও দেখাই নেই, ভিডিওটা দেখাই, তারপর হচ্ছে ওখান থেকে আপনারা এক্সপেরিমেন্টাল ডাটাটা পাবেন। আর হচ্ছে এই ক্যালকুলেশনটা সম্বন্ধেও একটু বলবো যে ক্যালকুলেশনে এই দেখেন এই পি এর ভ্যালু গ্রামে নেওয়া হয়েছে না কেজিতে নেওয়া হয়েছে, এল এর ভ্যালু মিটারে নেওয়া হয়েছে না সেন্টিমিটারে নেওয়া হয়েছে, আর তারপর এস এর ভ্যালু কিসে আসছে, এগুলো নিয়ে একটু আলোচনা করবো। এর আগে হচ্ছে আমরা ভিডিওটা দেখি, ঠিক আছে। ঠিক আছে। Okay, so good morning all. The experiment that we'll be doing today is strain measurement using a strain gauge. Okay, so this is the instrument that we'll be using to measure strain. So first of all, we have to calibrate this instrument such that it gives the correct reading. So here we are having a strain gauge. Okay, this is the load that we'll apply. Okay, each cylinder is of 100 gram weight and the total weight is 1 kg. So we will take this thing here and we will apply the weight to this cantilever beam. Okay, and we are going to calculate the strain of this cantilever beam using our instrument. Okay, so this beam is actually connected to our instrument here. As you can see the circuit of the instrument, the strain gauge is connected as a Wheatstone's bridge. Okay, and any change in its length will cause a change in the resistance that will bring this Wheatstone's bridge into an unbalanced condition. So that voltage is actually amplified using an instrumentation amplifier. Okay, so this is the physical parameter that we need to measure, that is the strain. That strain is sensed using the strain gauge and it's converted into an electrical signal using a Wheatstone's bridge configuration. That voltage is amplified using an instrumentation amplifier, and finally the output voltage is displayed in your meter. Okay, so this is the instrument that is being used to measure our strain. Okay, so now let us see how to calibrate this instrument. Okay, so first of all we'll remove this load, we'll keep it aside. So this is our strain gauge as it is. So we have applied zero load. Since we have applied zero load, the output should be actually 0, but it is displaying as -2. So what we'll do, we'll change the zero balance here. Okay, this is the zero balance calibration system.
and this is the final value calibration system. So for zero balance, we'll rotate this potentiometer such that the display will show 0 voltage. Okay, now our display actually shows 0 strain. Okay, since we have applied no weight, we have applied 0 strain. Okay, now let us put the final weight, that is a 1 kilogram weight, to this strain gauge here, and corresponding to 1 kilogram weight, actually the strain is calculated to be 377 micro strain. Okay, the calculation is shown here. The strain of this device is calculated using this equation, 6PL divided by BT squared by E. Okay, and the final value when we apply a weight of 1 kilogram is 377 micro. Okay, 377 into 10 raised to minus 6. Okay, so that much change in length is coming when we apply a 1 kilogram of weight to this strain gauge. Okay, so if 1 kilogram has been applied, our output should display 377. So using my final calibration, I will make this value as 377. Okay, 377 is the final value. Now I'll remove this complete load and see whether actually 0 is coming or not. If 0 is not coming, then I have to again calibrate this using this 0 setting. So I will again calibrate this to become 0, and again I am applying this complete weight here. So you have to do the calibration till you get the correct value for both sides. Okay, so here we are having 377. Okay, 376, 377. It is fluctuating. That will be not a big problem. Okay, so if we are having the final value as 377, let us see again what happens when we remove this load. Okay, now it's 0. Okay, now we can say that our strain gauge is correctly calibrated. 376 is, will make it 377. Okay, 378, that will be enough. And if I remove the load, 0. If I put the load, it is 376. Okay, 376, 377. Okay, that's a minor change only. So we can say that our device is correctly calibrated. Now to perform our experiment, we will apply 100 gram of weight each time to this strain gauge, and we'll see. যে এতক্ষণ পর্যন্ত আসলে ক্যালিব্রেশন হলো পুরো সিস্টেমটা। এখন হচ্ছে 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম দেওয়া হবে। দেওয়া হওয়ার পর একটা এক্সপেরিমেন্টাল স্ক্রিনের রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, তো ওই হিসাবে আপনাদের পরবর্তীতে ল্যাব রিপোর্টে এটা লিখতে হবে যে কত। দেখেন এখানে যত আসবে, মনে করেন 37 আসতেছে, এই 37 এর ভ্যালু কিন্তু হচ্ছে মাইক্রোমিটারে, মানে 10⁻⁶। ঠিক আছে, এটা কিন্তু এমন 37 মিটার, 37 ইন্টু 10⁻⁶ মিটার। তো এই পুরো সিস্টেমের সবগুলো ভ্যালু আমাদের এখানে মাইক্রোমিটারে আসছে। ঠিক আছে, তো এখন আমরা আগে যাই, দেখি যে মেজারমেন্টটা আসলে হচ্ছে কিভাবে। What is the measurement for each of the value, each of the weight? Okay, and we will compare it with the actual value. Actual value means the value that we get from using that equation. Okay, okay, now I have removed all the 100 gram units. Now I am going to apply. Okay, this rod is the
100 gram first of all. Okay, so for 100 gram actually the output should be 37. Okay, this is the actual reading that I need to get, that is 38, 75, 113, etc. Since I am getting 43, that means my calibration is not correct. Okay, no, actually the position was wrong. Okay, I am getting 36. Okay, instead of 38 I am getting 36, so a minor error is there. এটা That is the হচ্ছে beauty of ফার্স্ট আইটারেশন, calibration. So ফার্স্ট by এক্সপেরিমেন্টাল ভ্যালু। calibrating you can actually minimize this error. So now I am putting another 200 100 grams. For another 100 grams the output that I am getting is 73, and the actual reading is actually 75. So this is because of that minor error we had during the calibration. Okay, 74 instead of 75 I am getting 74 strain. That one value difference is because instead of 377 we had done 378. I am adding another 100 grams. I am getting a value of 112. এটা হচ্ছে 300 গ্রামের জন্য 300 গ্রাম। I am adding another 100 grams. I am getting 151. নাও 400 গ্রামের জন্য এক্সপেরিমেন্টাল ভ্যালু এটা। I am adding another 100 grams. 500 গ্রামের জন্য I'm getting এক্সপেরিমেন্টাল লাস্ট ভ্যালু 187. হচ্ছে 187। তো আলটিমেটলি হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে 5টা ভ্যালু ওরা আলটিমেটলি এক্সপেরিমেন্টাল ভ্যালু হিসেবে নিছে। তো এক্সপেরিমেন্টাল ভ্যালু হিসেবে নেওয়ার পরে এগুলো হচ্ছে আপনাদের এই টেবিলে লিখতে হবে। আর একই সাথে হচ্ছে 100, 200, 300, 400, 500 গ্রামের জন্য আপনাদের যে থিওরিটিক্যাল ভ্যালুগুলো আসবে ইয়ার জন্য থিওরিটিক্যাল স্ট্রেন, এগুলো হচ্ছে আপনাদের লিখতে হবে। তো এগুলোর জন্য এই ডাটা টেবিলটা ফিল আপ করে আর হচ্ছে একটা ক্যালকুলেশন আপনাদের দেখাইতে হবে। তো আমি হচ্ছে 1 নম্বর ক্যালকুলেশনটা আমি দেখাইছি, আপনারা হচ্ছে যে কোনো একটা ক্যালকুলেশন আপনাদের এখানে হাতে কলমে দেখাইতে হবে। তো ক্যালকুলেশনটা কিভাবে দেখাইছি, তো এটা মনে করেন হচ্ছে ফার্স্টে স্ট্রেস বের করবে। তো স্ট্রেস হচ্ছে, হ্যালো জি, কি বলছেন ভাই? কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আসলে ওই মাইক্রোফোনটা মানে অন করতে ভুলে গেছি। এখন শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আসলে অনেকদের কথা বলে ফেলছেন, কি কি যে বলছি এটা আমার মনে আসছে না। আচ্ছা ঠিক আছে। তো মানে হচ্ছে যে জিনিসটা যেটা হচ্ছে আপনাদের এই ল্যাব ডাটা টেবিলটা হচ্ছে ফিল আপ করতে হবে, ঠিক আছে? ডাটা টেবিল ফিল আপের পর একটা ক্যালকুলেশন দেখাইতে হবে। তো এক্সপেরিমেন্টে আমরা দেখতে কি 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম আর 400 গ্রামের জন্য 4টা এক্সপেরিমেন্টাল স্ট্রেন আপনারা এই ল্যাবের থেকে পাবেন, ভিডিও থেকে স্যার পাবেন। ডিসপ্লেতে যে মানটা দেখতে পেলাম ওটা এক্সপেরিমেন্টাল, ওটা মান স্যার স্টেনের না, এক্সপেরিমেন্ট 37.1 হচ্ছে এটা থিওরিটিক্যাল, এটা হচ্ছে আপনাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আপনারা, আমি বলি আগে, আমি শেষ করি, তারপর হচ্ছে আপনি কোশ্চেন থাকলে বলেন। যে ফার্স্টে হচ্ছে আপনারা এক্সপেরিমেন্টাল ভ্যালু এই 100 গ্রামের জন্য ভিডিও থেকে দেখবেন এক্সপেরিমেন্টাল স্ট্রেন আছে 36, এটা হচ্ছে লিখবেন। এরপর হচ্ছে ক্যালকুলেট করে আপনার বের করতে হবে এই যে থিওরিটিক্যাল স্ট্রেন কত আসছে, ইকুয়েশনের মধ্যে বসে ক্যালকুলেট করলে এটা আসবে। আর স্ট্রেস হচ্ছে আপনাদের ওই থিওরিটিক্যাল স্ট্রেস ক্যালকুলেট করে বের করতে হবে, ঠিক আছে? তো এই সবগুলা ক্যালকুলেশন আপনাদের লিখতে হবে না, একটা ক্যালকুলেশন এখানে লিখতে হবে, একটা ক্যালকুলেশন লিখতে হবে আর ডাটা টেবিলটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো মানে হচ্ছে যে আপনার এই মনে করেন এখন 200 গ্রাম, 200 গ্রামের জন্য আপনি থিওরিটিক্যাল স্ট্রেন বের করবেন, ক্যালকুলেট করে ক্যালকুলেটরে বের করবেন, এটা বসাবেন, স্ট্রেস বের করবেন, বসাবেন। ভিডিও থেকে এক্সপেরিমেন্টাল স্ট্রেনের ভ্যালু যত আসে ততটুকু লিখবেন, বুঝতে পারতেছেন? তো এখন হচ্ছে আমি ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি, যে একটা ক্যালকুলেশন আমি আপনাদের করে দেখাইছি। তো এই একটা ক্যালকুলেশনের মতো করে আপনি হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড ক্ষেত্রে কি করবেন, এই পি এর ভ্যালু 200 বসাবেন, ঠিক আছে? পি এর ভ্যালু 200 বসাবেন, এখানে পি এর ভ্যালু 200 বসাবেন। থিওরিটিক্যালও পাবেন, এদিকে হচ্ছে থিওরিটিক্যাল স্ট্রেস পাবেন, থিওরিটিক্যাল স্ট্রেন পাবেন। তারপর 300 জন্য ওরকম ভাবে পি এর ভ্যালু 300, পি এর ভ্যালু 300, 400 জন্য 400, 400, এরকম করে স্ট্রেস পেয়ে যাবেন, স্ট্রেন পেয়ে যাবেন। আর এক্সপেরিমেন্টাল যে ভ্যালুগুলো আছে 100, 200, 300, 400, এগুলো হচ্ছে আপনি ভিডিও থেকে নেবেন, ঠিক আছে? তো এখন ল্যাব রিপোর্টে আপনাদের কি করতে হবে, ল্যাব রিপোর্টে এই ডাটা টেবিলটা ফিল আপ করে জমা দিতে হবে আর একটা ক্যালকুলেশন হাতে কলমে দেখাইতে হবে, ঠিক আছে? তো একটা ক্যালকুলেশন আমি আপনাদের দেখাই দিই। যে প্রথম ক্ষেত্রে স্ট্রেসের সূত্র কি ছিল, স্ট্রেস ছিল হচ্ছে ফোর্স বাই এরিয়া। তো ফোর্স কি, ফোর্স হচ্ছে যে এই ম্যাসটা 100 কেজি, 100 গ্রাম,
ইন্টু 9.81, ঠিক আছে? 9.81 আর নিচে হচ্ছে এরিয়া হচ্ছে যেই ক্রস সেকশনের উপর পারপেন্ডিকুলার ছিল। তো এখানে আমরা ধরতেছি যে এল এল হচ্ছে লেন্থ অফ দ্য ক্যান্টিলিভার বিম আর বি হচ্ছে ওয়াইড, ঠিক আছে? তো ক্রস সেকশনাল এরিয়াটা পাচ্ছি। তো এই সবগুলো ভ্যালু আপনি কোথায় পাবেন? এখানে দেওয়া আছে, ওই ভিডিওতে দেখলেও পাবেন অথবা এখানেও লেখা আছে যে এল হচ্ছে লেন্থ অফ দ্য বিম দেওয়া আছে, উইডথ দেওয়া আছে, থিকনেস দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া আছে। তো এখানে হচ্ছে পি এর ভ্যালু আপনি বসাইলেন গ্রামে। আর এখানে 10 টু দি পাওয়ার 2 দেওয়া আছে কিসের জন্য স্যার? যে আরেকবার বুঝিনি। 10 টু দি পাওয়ার 2 দেওয়া আছে স্যার, এই যে মানটা 100 ইন্টু হচ্ছে 9.81 ইন্টু 10 টু দি পাওয়ার 2 স্যার। জি জি, এটা বলতেছি আমি। তো আপনার এখানে এই এল এর ভ্যালু দেওয়া আছে সেন্টিমিটারে, ঠিক আছে? 22 সেন্টিমিটার। বি এর ভ্যালু 2.8 সেন্টিমিটার, ঠিক আছে? এই জন্য জি এর ভ্যালু আমরা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ডে করার জন্য কি করতে হবে? 10 গুণ দিতে হবে, ঠিক আছে? তো এখানে আর কি পুরো প্রসেসটা মানে এমন ভাবে করা হয়েছে যেন হচ্ছে আলটিমেটলি আমাদের রেজাল্টটা সহজ আছে। আপনি যদি এখন এই এল এর ভ্যালু মিটারে নেন, বি এর ভ্যালু মিটারে নেন, জি এর ভ্যালু গ্রাম পার সেকেন্ডে রাখেন, পি এর ভ্যালু কেজিতে নেন, তাহলে আপনি আলটিমেটলি এখান থেকে পুরো রেজাল্টটা প্যাসকেলে আসবে। কিন্তু এখানে হচ্ছে যে যেহেতু যেই ভ্যালুগুলো যেভাবে দেওয়া আছে আমি হচ্ছে ওইভাবেই জিনিসগুলো বসাইছি যেন হচ্ছে জিনিসটা সহজ হয়, ঠিক আছে? তো পি এর ভ্যালু গ্রামে আছে, গ্রামেই রাখেন। এল এর ভ্যালু সেন্টিমিটার সেন্টিমিটার, বি এর ভ্যালু এই 2.8 সেন্টিমিটার। এই জন্য জি এর ভ্যালু হয়ে যাবে 9.81 10 স্কোয়ার, ঠিক আছে? 10 স্কোয়ার এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকে এই ভ্যালুগুলো আসার পর তাহলে আসলো 1590 গ্রাম পার সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এটা কিন্তু প্যাসকেলে আসে নাই। এটা হচ্ছে যে প্যাসকেলে আসতো যদি এটা কেজিতে থাকতো, এটা মিটারে থাকতো, এটা মিটারে থাকতো। তো এটা প্যাসকেলে আসে না। এটাকে প্যাসকেলে আনার সূত্র কি? এই ভ্যালুটাকে 10 দিয়ে ভাগ দিতে হবে। 10 দিয়ে ভাগ দিলে 159 প্যাসকেল আসবে, ঠিক আছে? তো এখানে আর কি আপনাদের এই ভ্যালুগুলো প্যাসকেলে লিখতে হবে, স্ট্রেসের ভ্যালুগুলো কিভাবে লিখবেন এখানে সব ক্যালকুলেশন দেওয়া আছে। আপনার পি এর ভ্যালু বারবার চেঞ্জ করবেন। তো এখানে আরেকটা আসবে, মনে করেন 200 দিলেন, 200 দিলে এখানে কি আসবে? এখানে 3000 সামথিং আসবে, ডাবল হয়ে যাবে, ঠিক আছে? তো ওইটাকে আবার 10 দিয়ে ভাগ করলে এই প্যাসকেলে চলে আসবে রেজাল্টটা। তারপরে যখন এখন স্ট্রেইনের জন্য, স্ট্রেইনের জন্য ইকুয়েশনটা হচ্ছে 6PL বাই বিটি স্কোয়ার ই। আপনি এখন পি এর ভ্যালু গ্রামে কেজিতে নিতে পারেন। পি এর ভ্যালু যদি কেজিতে নেন, তারপর হচ্ছে লেংথের ভ্যালু যদি মিটারে নেন, বি এর ভ্যালু যদি মিটারে নেন, টি এর ভ্যালু যদি মিটারে নেন, ই এর ভ্যালু যদি গিগাপ্যাসকেল 2 × 10⁻11 নেন, তাহলে হচ্ছে এস এর ভ্যালুটা পাবেন হচ্ছে আপনি মিটারে, ঠিক আছে? মিটারে পাবেন মনে করেন 37.71 মাইক্রোমিটারকে যদি মিটারে নেয় তাহলে কত হবে? 0.0000037.7771 মিটার, ঠিক আছে? তো এখানে আমরা আর কি যেহেতু জিনিসটা অনেক ছোট, অনেক ভ্যালুটা হচ্ছে অনেক ছোট আসে, এই কারণে আমরা ক্যালকুলেশনটা করবো এমন ভাবে যেন আমরা মাইক্রোমিটার পাই অ্যান্সার। তো মাইক্রোমিটার জন্য পাই অ্যান্সার, সেজন্য হচ্ছে পি এর ভ্যালু গ্রামে রাখতে হবে। 6 × 100 গ্রাম, লেংথ হচ্ছে 22 সেন্টিমিটার, তারপর বি এর ভ্যালু মিটার না রেখে এখন হচ্ছে সেন্টিমিটার রাখতেছি, 2.8 সেন্টিমিটার ইন্টু 0.25 স্কোয়ার ইন্টু ই এর ভ্যালু হচ্ছে এখন 2 × 10⁻³ বসাচ্ছি। তো এভাবে যদি আপনি এই ক্যালকুলেশনটা চালান তাহলে হচ্ছে আলটিমেটলি আপনার অ্যান্সারটাই আসবে মাইক্রোমিটারে, মানে 37.71 মাইক্রোমিটার, মানে হচ্ছে এটা 37.71 ইন্টু 10⁻6 মিটার, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনি এখন 200 জন্য ক্যালকুলেশন করবেন, 300 জন্য ক্যালকুলেশন করবেন, 400 জন্য ক্যালকুলেশন করবেন, তারপর থিওরিটিক্যাল ভ্যালুগুলো বসাবেন, তারপর এক্সপেরিমেন্টাল ভ্যালু আপনি ইয়া থেকে পাবেন, ভিডিও থেকে পাবেন, তারপর হচ্ছে এরর বের করে এই ডাটা টেবিলটা ফিল আপ করবেন, আর হচ্ছে একটা ক্যালকুলেশন এভাবে হাতে কলমে দেখাবেন, ঠিক আছে? একটা তো আপনার তো একটা দেখা আছে স্যার, আর একটা দেখাইলে হবে। জি জি, আপনারা যে কোনোটা দেখেন, মনে করেন 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যে কোনোটা দেখেন, একটা ক্যালকুলেশন হাতে কলমে দেখাবেন আর এটা ফিল আপ করবেন, তাহলেই হবে। ক্লিয়ার তো আশা করা জি যায়। জি স্যার। জি, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এই মানে ল্যাব রিলেটেড, যে ক্যালকুলেশন অথবা? স্যার স্যার এক্সপেরিমেন্টাল স্ট্রেন ওইটা কিভাবে বের করব? ওটা তো আপনাদের ভিডিও থেকে নিতে হবে। আপনাকে আবার দেখাবো ভিডিওতে হচ্ছে ওই যে 100 গ্রাম, একবারে লাস্টে আমি বলছিলাম যে 100 গ্রাম হচ্ছে ওই ইয়াতে কি বলে স্পেসিমেন, ওখানে হচ্ছে বসায় 100 গ্রাম বসানোর পরে হচ্ছে আলটিমেটলি ভিডিও মানে ইয়াতে আসে একটা হচ্ছে ওই মিটার, মানে হচ্ছে ওই মেশিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। ওই যে আগের ল্যাবের মতো, আগের একটা ল্যাবে আমি এরকম সেম কোর্স করছিলাম না, যে আপনাদের ল্যাবের একটা ভিডিও দেখাইছিলাম, ওখান থেকে এক্সপেরিমেন্টাল ডাটা পাবেন আর থিওরিটিক্যাল ডাটা হচ্ছে এভাবে নেবেন, তারপর হচ্ছে এররটাকে বের করে দেখাবেন, ওরকম আর কি ব্যাপারটা। বুঝতে পারছেন তো আশা করা যায়। জি স্যার বলছি। আর কারো কোনো প্রশ্ন আর কি, যে মানে প্রশ্ন থাকলে করে ফেলেন, কারণ হচ্ছে পরে আবার দেখবেন যে ভেজাল লাগতে পারে আবার। স্যার দেখেন লেকচার 2 তে একটা স্টেইন গেজ আমরা দেখছি স্যার, লেকচার 2 তে
তো এই স্টেইন গেজ আর আজকে যে স্টেইন গেজটা বললাম, জি, এর মধ্যে স্যার পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমরা লেকচার 2 হচ্ছে লোড সেল নিয়ে পড়াশোনা করছিলাম। ঠিক আছে, লোড সেলটা হচ্ছে একটা স্পেসিফিক, যেটা হচ্ছে আমরা প্রেসার মেজারমেন্ট করব। ঠিক আছে, প্রেসার মেজারমেন্টের জন্য। তো ওই লোড সেলের মধ্যে 4টা স্ট্রেন গজ ব্যবহার করা হয়, যার মাধ্যমে ওই লোড সেলটা তৈরি করা হয়। তো ওই লোড সেলটা আলটিমেটলি আমরা যদি একটা প্রেসার দেই, আমরা আউটপুট হিসেবে কি পাবো? প্রেসার পাবো। ঠিক আছে, আর এখানে স্ট্রেন গজে আমরা মাপতেছি কি? আমরা মেজার করতেছি হচ্ছে স্ট্রেন। তো একটা ক্যান্টিলিভার বিমে এখন প্রেসার দিচ্ছি, প্রেসারের পরে স্ট্রেন হচ্ছে, ওই স্ট্রেনটা মেজার করতেছি হচ্ছে আমরা এখন স্ট্রেন গজে। ঠিক আছে, আপনি আলটিমেটলি দেখেন, আলটিমেটলি হচ্ছে স্ট্রেন গজে যে কাজটা হয়, যে স্ট্রেন গজের একটা হচ্ছে কন্ট্রাকশন অথবা হচ্ছে স্ট্রেন গজের এক্সপানশনের কারণে রেজিস্ট্যান্সের চেঞ্জ হয়। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের চেঞ্জ হচ্ছে এই যতটুকু ইলংগেশন অথবা যতটুকু কম্প্রেশন হচ্ছে সেটা সমানুপাতিক, মানে স্ট্রেনের সমানুপাতিক। আবার এই স্ট্রেনটা হচ্ছে ওই প্রেসারের সমানুপাতিক। ঠিক আছে, মানে হচ্ছে আলটিমেটলি স্ট্রেন গজের মাধ্যমে আমরা যেরকম স্ট্রেন মাপতে পারি, তো সেরকম স্ট্রেন গজের যদি একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এটা লোড সেল বানাইতে পারি, তাহলে লোড সেলের মাধ্যমে আমরা প্রেসার মাপতে পারবো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে ওই ক্লাসটা আরেকবার করবো, বুঝছেন? কারণ হচ্ছে আমি ভিডিও দিয়ে দেখছি, আপনারা আসলে কেউই ভিডিও দেখেন নাই। আপনি দেখছেন মাশাআল্লাহ, কিন্তু হচ্ছে ওই ক্লাসটা, ওই ল্যাব রিপোর্টটাও আসলে কারো দেওয়া হয় নাই। যেহেতু আসলে আমি আর কি ল্যাব রিপোর্টের প্রেসার বাড়াচ্ছি না, তো ওইটাই আমরা আবার করবো ইনশাআল্লাহ নেক্সট। আর আমার মনে হয় আপনাদের মিডের আগে এটাই শেষ, যদি না আবার মনে স্যার করেন। জি বলেন। ওই যে ভিডিওটা দেখাচ্ছেন স্যার, ওটাতে ওই যে মানে ওদের যে ভয়েসটা সেটা মিউট করে আপনি যদি বলতেন তাহলে খুব ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে হচ্ছে নেক্সট এটাই করবো ইনশাআল্লাহ। আসলে উনি আর কি ওনার স্যার মতো এক্সপ্লেন করতে, তো আমি মনে করলাম ওনার বোঝানোটা যদি আপনারা বুঝেন খারাপ হয় না তো। আর আরেকটা স্যার, যে এই জিনিসগুলো কোথায় কিভাবে ব্যবহার হয় স্যার, একটু ডিটেলস বললে বেশি ভালো হয়। এগুলো হচ্ছে নরমালি এই যে স্ট্রেন বল, এটা হচ্ছে খুব বেসিক, এটা ইন্ডাস্ট্রিয়ালে এরকম ব্যবহার হয় খুব বেশি না, বাট মানে ছোটখাটো প্রজেক্টে আর কি খুব বেশি ইউজ হয়। ঠিক আছে, মনে করেন সায়েন্স এক্সপেরিমেন্টগুলোতে। বাট এই জিনিসগুলোর একটা মানে স্ট্রেন গজের মাধ্যমে যেই লোড সেল যখন বানানো হয় তখন সেটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ হয়। মানে স্ট্রেন গজ হচ্ছে যে মনে করেন হচ্ছে আপনার একটা মানে একটা বড় একটা স্ট্রেন গজ নিজে একটা যন্ত্র, বাট এটা হচ্ছে একটা বড় একটা যন্ত্রের অংশ। মানে যখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি বড় বড় প্রেসার মেজারিং সিস্টেম থাকে, তখন এগুলো হচ্ছে অনেকগুলো স্ট্রেন গজের একটা অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, সিরিজে অথবা প্যারালালে যোগ করে এই জিনিসটা হচ্ছে কাজ করে তখন। ঠিক আছে, মানে হচ্ছে স্ট্রেন গজ হচ্ছে যে একটা বেসিক আইডিয়া রাখা প্রেসার মেজারিং সিস্টেমের জন্য খুব দরকার। স্ট্রেন গজ আসলে হচ্ছেটা কি, মানে আসলে আমি স্ট্রেইনের মাধ্যমে কিভাবে আমি রেজিস্ট্যান্স চেঞ্জ পাচ্ছি, কিভাবে আমি আলটিমেটলি প্রেসারটা মেজার করতে পারতেছি, সেটা হচ্ছে ব্যাপার। মনে করেন আপনি যদি স্ট্রেন জানা থাকে, ঠিক আছে, আলটিমেটলি আপনি কিন্তু প্রেসারও পেয়ে যাবেন। মানে এরকম হচ্ছে যে এই জিনিসগুলো পরস্পর সমানুপাতিক। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আর কি হয়, এটা আমি হয়তো খুব মানে ডিটেলস ভাবে আপনাকে বলতে পারতেছি না ওভাবে, বাট এতটুকু বলতে পারতেছি যে প্রেসার মেজারিং যে